ভারতবর্ষের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন এই বারবার এই ঘটনা হবে? কেন বারবার এই ঘটনা ঘটবে? বিহারের নির্বাচন নীতিশ কুমারের সমর্থন ছাড়া দিল্লির সরকার বাঁচবে না। এখনো পর্যন্ত সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি। যে পুলওয়ামায় যে RDX বিস্ফোরণ হয়েছিল তার সঙ্গে কাদের যোগ আছে এবং কারা যুক্ত আছে। যারা এই সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে সমূলে, আর যারা চক্রী যারা এদের মদত দিচ্ছে তাদেরকে প্রকাশ্যে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে চড়া, এই দাবি। সেটাই দাবি আমাদের, পূর্ণাঙ্গ তদন্ত হোক। 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, আমাদের আধা সামরিক বাহিনী, আমাদের সেনারা শহীদ হয়েছিল। এখনো পর্যন্ত তারা হামলা করলো, কজন শাস্তি পেল সেটাও আমরা জানতে পারছি না। আমাদের নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার এবং এই নিরপেক্ষ তদন্তের জন্য একটা বড় টিম তৈরি করতে হবে। সেই টিমের মাধ্যমে তদন্ত হবে এবং যারা দোষী সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে, ফাঁসি দিতে হবে। এটা আমরা অত্যন্ত লজ্জিত, মর্মাহত আমাদের দেশের প্রধানমন্ত্রী এই আচরণে। একদিকে লাশ, একদিকে কান্না, অপরদিকে প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন কি জন্মদিন উদযাপনের প্রোগ্রামে। ভাবতে পারা যাচ্ছে না কাকে প্রধানমন্ত্রীর চেয়ারে আমরা বসিয়েছি। দেশের মানুষ বুঝুক যে কাকে আমরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছি। প্রধানমন্ত্রী বলেছিলেন যে নোট বাতিলের কথা বলতে দিল্লিতে বিজেপির ডবল ইঞ্জিন সরকার, দিল্লির পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে, এর জবাব তো ওদেরকে দিতে হবে। না, প্রশ্নটা তো ওইখানে নয়। কংগ্রেস আমলে হতো, আপনারা হবেন না বলে তো আপনারা ক্ষমতায় এসছেন। তারপরে হচ্ছে আপনাদের আমলে হচ্ছে, আপনাকে জবাব দিতে হবে। দেখুন, দিল্লিতে সন্ত্রাসী হামলা এবং ভারতবর্ষের সন্ত্রাসী হামলা এই বিজেপি সরকারের হাতে, এই নরেন্দ্র মোদী এবং অমিত শাহর হাতে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাহীনতায় ভুগছে। সেই সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন এই বারবার এই ঘটনা হবে? কেন বারবার এই ঘটনা ঘটবে? দেশের যে সমস্ত উপদেষ্টা কমিটিগুলো আছে, দেশের প্রশাসন ব্যর্থ। আমরা দেখেছি যখনই ভারতবর্ষের বড় বড় নির্বাচন এসেছে, এইরকম নাগরিক, এরকম দেশের মানুষকে আবেগকে খুঁচিয়ে তোলা হয়েছে, আবেগকে উস্কানি দেওয়া হয়েছে। আমরা মনে করি ভারতবর্ষের সরকার, স্বরাষ্ট্র দপ্তর, যার মন্ত্রী হচ্ছেন অমিত শাহ, আমরা মনে করি গভীর ষড়যন্ত্র। আমরা 19 সালে যদি আমরা ফিরে যাই, 19 সালে ভারতবর্ষের সরকার, আমরা পুলওয়ামায় যে ঘটনা ঘটেছিল, আজও পর্যন্ত ভারতবর্ষের মানুষ জানতে পারলো না যে পুলওয়ামায় যে RDX বিস্ফোরণ হয়েছিল তার সঙ্গে কাদের যোগ আছে এবং কারা যুক্ত আছে। এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের 56 ইঞ্চি সরকার সেটা প্রমাণ করতে পারলো না। এবং আপকি বার 200 পার 2024 সালে ভারতবর্ষের সরকার ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। 400 তো দূরের কথা, 240-এ থামিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন বিহারের নির্বাচনের দিকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে। বিহারের নির্বাচন নীতিশ কুমারের সমর্থন ছাড়া দিল্লির সরকার বাঁচবে না। অমিত শাহ, নরেন্দ্র মোদী এটা ভালো রকম জানেন যে নীতিশ কুমারকে এই ভোট বৈতরণী পার করতে হবে। যার কারণেই আবার পুলওয়ামার ঘটনার মতো লালকেল্লার সামনে, যেহেতু লালকেল্লা আমাদের রাজধানীতে যদি এই কাজ করা যায়, তার পাশেই হচ্ছে দিল্লি, এই তার পাশে বিহার, উত্তরপ্রদেশ। আমরা এটা দুধকে দুধ পানি হয়ে যাবে। আমরা অমিত শাহের আমরা এই মিছিলের মধ্য দিয়ে পদত্যাগ চাইছি। কিন্তু অমিত শাহ তো বলছেন যে সন্ত্রাসবাদের কোমর ভেঙে গিয়েছিল পুলওয়ামা যখন অপারেশন সিন্দুর হলো, তারপরে তাহলে আবার এরকম হলো। এখনো পর্যন্ত সন্ত্রাসবাদের কোমর ভাঙেনি। নরেন্দ্র মোদী অমিত শাহর কোমর ভেঙেছে। 2024 সালে এই সরকারকে ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা মনে করি সন্ত্রাসবাদের কোমর ভাঙতে গেলে এরকম গিমিক রাজনীতি, এরকম মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই সরকার মানুষের জীবনের ঝুঁকিকে বাড়িয়ে তুলেছে। এই সরকারের এই বিস্ফোরণের পর
এক মুহূর্ত এদের সরকারে থাকার কোনো অধিকার নেই, কারণ ভারতবর্ষের মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। কি করে অমিত শাহ বলে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে, আপকি বার 400 পার বলে ক্ষমতা এসেছিল। আপনার নীতিশ কুমারের সমর্থন ছাড়া এই সরকার এক মুহূর্ত টিকতে পারবে না। আমরা মনে করি 2019 সালে পুলওয়ামার ঘটনার মধ্য দিয়ে একটা ভোট, একটা জওয়ানকে স্মরণ করুন, একটা ভোট দিন আমাদেরকে। ভারতবর্ষের আবেগকে খুঁচিয়ে তুলেছিল, ভারতবর্ষের আবেগকে উস্কানি দিয়েছিল এই সরকার। ঠিক তেমনি বিজেপির সরকারকে বাঁচানোর জন্য, নীতিশ কুমারকে বাঁচানোর জন্য বিহারের বিজেপির যে সাংসদ, নীতিশ কুমারের সাংসদ, তার সমর্থন প্রয়োজন। যা 19 সালের মতো এই ঘটনা এবং সজ্ঞানে ঘটিয়েছে অমিত শাহরা, এর বিচার চাই, এর নিরপেক্ষ তদন্ত চাই। না হলে অমিত শাহর তার স্বরাষ্ট্র দপ্তরের গদিতে বসে থাকার এক মুহূর্ত অধিকার নেই। প্রধানমন্ত্রী তো বলছেন যে কাউকে দিল্লি ঘটনায় কোনো একজনকেও ছাড়া হবে না, ছেড়ে কথা বলা হবে না। তিনি এইরকম ঘটনা তো অনেকবার বলছেন উনি। নরেন্দ্র মোদী তার 56 ইঞ্চি বুকের পাটা দেখিয়ে যখন পার্লামেন্টে আক্রমণ হলো, যখন পুলওয়ামায় আক্রমণ হলো, যখন মুম্বাইয়ে আক্রমণ হলো, যখন আপনার দিল্লিতে আক্রমণ হচ্ছে, তখনই তিনি একটা ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের মানুষের যে স্বাভিমান, সেটাকে উস্কানিমূলক কথাবার্তা এগুলো। তিনি কাজের কাজটা করুক, কাজের কাজটা করে তিনি দেখিয়ে দিন যে যারা দোষী। এবং 19 সালে যে পুলওয়ামার ঘটনা ঘটেছিল, এখনো পর্যন্ত একজনকে শাস্তি দেওয়া হলো না কেন, তার উত্তরটা আগে নরেন্দ্র মোদী দিক। বিদেশ নীতি উনি পালস বুঝতে যান, পালস ভারতের বাইরের বিশ্বের দুনিয়ার পালস বুঝতে যান। কারণ তিনি যখন এই ঘটনায় ব্যর্থতা প্রমাণিত করেছেন, ভারতবর্ষের সংবিধান বিপন্ন, ভারতবর্ষের নিরাপত্তা বিপন্ন, তখন সরকারি খরচে ভারতবর্ষের মানুষকে বিপদে ফেলে তিনি বিদেশের সফর, এটা ওনার একটা নাটক। এটা কোথাও যেন একটা নাটকীয়ভাবে মিলে যাচ্ছে যে দেশের মানুষের নিরাপত্তার যখন বিঘ্নিত বড় বড় ঘটনা ঘটছে, সন্ত্রাসী হামলা ঘটছে, ঠিক তার আগেই কোনো না কোনো নির্বাচন থাকছে। এটা দেশবাসী প্রশ্ন তুলছে। এক হচ্ছে এই নিরাপত্তা দিতে ব্যর্থতা, গোয়েন্দা দপ্তর ব্যর্থ, তাই এই ধরনের ঘটনা ঘটছে। যারা দায়িত্বে রেখেছে দেশবাসী নিরাপত্তার জন্য, তাদের দায় নিতে হবে। অমিত শাহকে পদত্যাগ করতে হবে, কারণ এর আগে আচ্ছা যদি কোমর ভেঙে দেয়, এর আগে পুলওয়ামা ঘটেছে, সেখানে হত্যালীলা হয়েছে, আটকাতে পারেনি। পহেলগাঁওয়ের ঘটনা চোখে আগুন দিয়ে দেখিয়ে দিয়েছে যে এখানকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে এই সরকার কিছু করতে পারেনি, ব্যর্থ। আবার খোদ রাজধানী মানে দেশের একটা সম্মান, সেখানে দেশের সম্মানের জায়গা জড়িত, নিরাপত্তা জড়িত, বিদেশের কাছে মাথা হেঁট হয়ে যাচ্ছে, সেখানে নিরাপত্তা নেই। আর তিনি বলছেন যে আমি আসলে এটা নিয়ে রাজনীতি করছেন, সন্ত্রাসবাদ বন্ধ করেননি, রাজনীতি করেছেন। অবশ্যই মানে উনি যে যাদের ভোটার বানাতে চাইছেন, যাদেরকে নিয়ে ভোট দিতে চাইছেন, এই সব দেখিয়ে যাদের নিয়ে ভোট নেন, তাদের নিরাপত্তা কোথায়? দিল্লির মতো লালকেল্লার যে পার্শ্ববর্তী এলাকা, হাই অ্যালার্ট জোন, সেখানে সর্বোচ্চ সিকিউরিটি জোনে যদি এই অবস্থা হয়, সাধারণ জায়গাতে কি অবস্থা? এখানে সম্পূর্ণ ব্যর্থ একেবারে কেন্দ্রের গোয়েন্দা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তাদের অবশ্যই এই দায় নিতে হবে। প্রধানমন্ত্রীর রাজনীতি করা আমরা জানি, সারা দেশে নিয়ে উনি সন্ত্রাসবাদ নিয়ে রাজনীতি করছেন। পরপর যে ঘটনা ঘটেছে, এরপরই হিন্দু মরেছে, মুসলিম মেরেছে, এই রাজনীতি করবে, এই রাজনীতি করে উদ্ধার হতে চাইছেন। কিন্তু এই খেলা মানুষ ধরে ফেলেছে, এই খেলার বেশি দিন চলবে না। যে ঘটনা ঘটেছে, এরপরই হিন্দু মরেছে, মুসলিম মেরেছে, এই রাজনীতি করবে, এই রাজনীতি করে উদ্ধার হতে চাইছেন। কিন্তু এই খেলা মানুষ ধরে ফেলেছে, এই খেলার বেশি দিন চলবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি ধিক্কার মিছিল ডেকেছে। এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে হামলাকে প্রতিহত করতে হবে। ভারতবর্ষের মতো পবিত্র জমিনে এই শান্তির মাটিতে কোনো রকম সন্ত্রাসবাদের জায়গা নয়। যারা এই সন্ত্রাসবাদের সাথে যুক্ত, যে বা যারা এদেরকে সহযোগিতা করছে, প্রত্যেককে 6 মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। তবে একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে। সেটা কি, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে, একদিকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী
থেকে শুরু করে সর্বভারতীয় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে, টপ কাছিয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যার ডেডলাইন হোক 6 মাস। 6 মাসের মধ্যে তদন্ত করে যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সরাসরি এবং যারা তাকে সহযোগিতা করেছে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি ব্যবস্থা হোক, সে শাস্তি দেওয়া হোক, তাদের ফাঁসি ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হোক। কারণ এই যে দেশের রাজধানীতে হামলা হয়েছে, শুধু দেশের মানুষের 140 কোটি মানুষের বুকে আঘাত দেয়নি। এই হামলাটা কি হয়েছে? এই হামলাটা বিশ্বের দরবারে আমাদের মাথা হেঁট হয়ে গেছে। জবাব আমাদেরকে দিতে হবে, বিশ্বের কাছেও জবাব দিতে হবে। আমাদের বুকের জ্বালাটা মিটবে যখন ওই কুলাঙ্গার গুলোকে, শয়তান গুলোকে, দরবার গুলোকে তখন ধরে ফাঁসিতে ঝুলানো হবে। যতবারই আক্রমণ হচ্ছে প্রধানমন্ত্রী কিন্তু সেই এলাকা থেকে বাইরে, এবারও আক্রমণ হলো প্রধানমন্ত্রী ভুটানে। আমাদের সত্যি আমরা লজ্জিত, আমরা 140 কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি। একদিকে আমার ভাই, আমার বোন, আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি, অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে, গিয়ে জন্মদিন উদযাপন করছে। মানে এই ধরনের প্রধানমন্ত্রী মানে ইতিপূর্বে দেশ দেখেনি। 140 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অপমান করছে, এই অপমানের জবাব মানুষকেই দিতে হবে। আর কি করছে কেন্দ্রের বিজেপি সরকার 2014 সালের আগে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কথা প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে? সবটাতেই ব্যর্থ। বলেছিল নোটবন্দির জন্য, নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমর ভাঙিয়ে দেবো। কি হলো? পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে। তারপরে কি হচ্ছে? একাধিক উড়িতে অ্যাটাক হয়েছে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ক্ষেত্রে, আপনার তালগাঁওতে হয়েছে, আপনার দিল্লিতে হয়েছে। এই ধরনের ঘটনা বেড়েই চলেছে। তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে, সন্ত্রাসবাদ মুক্ত হবে এই কথা শুনে 700-র উপরে নাগরিক কিন্তু আমরা দেশের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য। আজকে ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থতার দায় তাকে নিতে হবে, পালিয়ে বেড়ালে হবে না। এই তদন্ত করতে হবে, তদন্ত করে সত্য উন্মোচন করতে হবে। কার্যকলাপ করার চেষ্টা করে সে ভয় পাবে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা চলে যাবে ভারতবর্ষে কোন জঙ্গিবাদের স্থান নাই। যারা জঙ্গি কার্যকলাপ করবে তাদের অবস্থা ওই হারে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। সহমত নাকি ভাই? তারা সহমত হাত তুলুন একটু। এরা আমাদের লড়াই চলবে তো নাকি? জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চলবে তো নাকি? সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চলবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে। একটা প্রশ্ন আমিও ছুড়ে দিচ্ছি যে যত ধরনের বড় বড় এই ধরনের হামলা চলেছে, ম্যাক্সিমাম হামলা আমরা কি দেখেছি? বিজেপি সরকারের আমলে। বিজেপি সরকার ডায়লগ দিয়েছিল নোটবন্দির ফলে জঙ্গিদের কোমরে ভেঙে দেওয়া হবে। আমরাও স্যাক্রিফাইস করেছি। জঙ্গি ফোনাকে বন্ধের জন্য যদি আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়, টাকাগুলোকে যদি চেঞ্জ করতে হয়, তাও আমরা চেঞ্জ করতে প্রস্তুত আছি, কোনো প্রতিবাদ করিনি। 700-র উপরে আমাদের ভারতীয়রা মারা গিয়েছে এই নোটবন্দির চক্করে পড়ে। আমরা 700 কেন, 7,000 মানুষ আমাদের জীবন দিতে প্রস্তুত এই জঙ্গিবাদকে বন্ধ করার জন্য। আমরা আমাদের 700 পরিবারকে আমরা স্যাক্রিফাইস করে নিয়েছিলাম। কেন? যে হয়তো জঙ্গিবাদ বন্ধ হবে। কিন্তু একের পর এক কখনো পেহেলগাঁওতে এসে আমার হিন্দু সমাজের মা বোনেদের মাথার সিঁদুর, হাতের শাখাবাদ মুছে দিয়েছে ধর্ম দেখে দেখে। তার নাকি গুলি করেছে। তাহলে কত বড় সাহস পাচ্ছে এই জঙ্গিদেরকে ওই পেহেলগাঁও থেকে কাশ্মীরের বর্ডার প্রায় 100 কিলোমিটারের 200 কিলোমিটারের কাছাকাছি তাদেরকে আসতে সে সহযোগিতা করছে। আমরা কাশ্মীরে যারা ঘুরতে গিয়েছি বা কাশ্মীরের মানুষের সাথে যদি কারো একটু পরিচয় থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাচ্চারা যে খেলনা পিস্তল প্লাস্টিকের থাকে সেই নিয়েও কাশ্মীরে ঘুরতে যাওয়া পারে না। সেখানে AK-47 M5-এর মতো বড় বড় হাতিয়ার নিয়ে তারা কি করে ওখানে আসলো? এর জবাবটা কিন্তু এখানে পশ্চিমবাংলা সরকার দেবে না। এই জবাবটা দিতে হবে কেন্দ্রের সরকারকে। আমরা পশ্চিমবাংলা সরকারের নীতির চরম বিরোধী, কিন্তু কাশ্মীরে যে হামলা হয়েছে এটা পশ্চিমবাংলা সরকার বা ইউপি সরকারের দায়ী নয়। এই দায়ীটা নিতে হবে কাকে? কেন্দ্র সরকারকে। কারণ পৃথিবীর ইতিহাসে দেখবেন একটা জায়গায় যত বাহিনী আছে কোন জায়গাতে নেই, সেটা হচ্ছে কাশ্মীর। প্রায় 14 লাখের আশেপাশে বাহিনী রেখে দিয়েছে ওখানে। তাহলে হয়তো বাহিনী থাকার পরও এই ধরনের হামলা হলো, আসলো, ধর্ম জিজ্ঞাসা করে করে গুলি চালালো, আবার তারা গায়েব হয়ে গেল। এটা মানে কি ভাই? এত টাইম পেলে কোথায়?
এক্ষেত্রেও প্রশ্ন আছে। ওই গাড়িটাকে নাকি লোকেট করছিল, ওই গাড়িটাকে নাকি ধরা মানে ফলো করছিল। ফলো যদি করছিল, তুমি এতক্ষণ করলে কি করছিলে? আপনারা ভুলে যাচ্ছেন যখন কৃষক ভাইরা দিল্লিতে ঢোকার চেষ্টা করছিল ট্র্যাক্টর নিয়ে কৃষি বিল প্রত্যাহারের জন্য, তখন কিন্তু অমিত শাহজির পুলিশ, তখন দিল্লির পুলিশ, তখন কেন্দ্রের বিজেপি সরকার কৃষকরা যাতে না ঢুকতে পারে তার জন্য বড় বড় ব্যারিকেড করে দিল। আর সরকারি ছিল কিভাবে ঢুকে আমার 10-এর অধিক নিরীহ নাগরিককে মারলো, তাদেরকে কেন আটকাতে পারলো না? অপদার্থ কেন্দ্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চরম কিন্তু দিতে হবে। ওরা দায় এড়িয়ে যেতে পারে না। প্রশ্ন করলে বলতে পারে হয়তো এখন রাজনীতি করার টাইম নয়, এখন আমি রাজনীতি করছি না, এখন প্রশ্ন করছি। এখন প্রশ্ন যদি না করেন আগামী দিনে কাজ জিনিসটা তো রাত গায়া তো পাত গায়া হয়ে যায়, আপনি ভুলে যাবেন। এদের ব্যর্থতা, অপদার্থতা, আপনি তখন আর প্রশ্ন করার সুযোগ পাবেন না। তাই এখন আমরা যেমন জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই জারি রাখবো, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যের কথা বলবো, জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করবো, জঙ্গিদেরকে ফাঁসিতে চড়ানোর যেমন দাবি তুলবো, সাথে সাথে কেন্দ্রের ব্যর্থ প্রধানমন্ত্রী, কেন্দ্রের ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দায় তাদেরকে স্বীকার করতে হবে এবং অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। এটাই ভাই মূল বিষয়, এটাই মূল বিষয়। কৌশলে তাদের সফলতা করে নেয় বিজেপির অন্যায়কে সুকৌশলে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে তারা তাদের এটা সফলতা হিসাবে দেখায়। বৈদেশিকরণ তাদের হিন্দুত্বায়নের একটা ব্যবস্থা করছে। ফেলিওর হয়েছে ইন্টেলিজেন্স, ফেলিওর হয়েছে গোয়েন্দা বিভাগ, সন্ত্রাসবাদ হামলাকে আটকাতে পারেনি। এখন ওই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের খেলা খেলতে শুরু করে দিয়েছে। ওই ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য তারা তাদের মতো ভাবে এটাকে ইউজ করছে। তবে আমি একটা কথা বলবো, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। বিজেপির সমস্ত ফেলিওরে কংগ্রেসকে টেনে আনা হয়, আরো একবার সুকান্ত মজুমদার সেটাই করলেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু হলে উদাহরণ কি দেওয়া হয়, 34 বছরকে দেয়। আর বিজেপি তৃণমূল কংগ্রেস ফেলিওর হচ্ছে, 34 বছরের গল্প শোনাচ্ছে। ঠিক কেন্দ্রের বিজেপি ফেল হলে 70 বছরের কংগ্রেসের গল্প শোনায়। এরা তৃণমূলের গল্প শোনায় 34 বছর, সিপিএম এর গল্প শোনায় 34 বছরের, আর ওরা কংগ্রেসের 70 বছরের গল্প শোনায়। কতদিন চলবে? 11 বছর হয়ে গেছে, এখনো যদি না নাবালক থেকে সাবালক হতে পারে তাহলে দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। আর পশ্চিমবাংলার 14 বছর হয়ে গেছে, সেই নাবালকদের মতো কথা যদি এখনো বলতে থাকে ওর জন্য এটা হচ্ছে, তাহলে 14 বছর টাইমটা কম নয়? 11 বছর টাইমটা কম নয়? যে এখনো আপনি আপনার নিজের পায়ে দাঁড়াতে পারছেন না, এখনো অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তাহলে সেই জায়গা থেকে অব্যাহতি নেন। থ্যাংক ইউ।